তো আমরা স্টার্ট করি। সো তোমরা কি উইক 3 এর ভিডিও দেখছো? মিস দেখেছি বাট পুরাটা দেখা হয়নি। আচ্ছা, আর ল্যাবের ভিডিও স্টার্ট করছো তো, তাই না? জি মিস। আচ্ছা, ঠিক আছে। সো আমরা স্টার্ট করি। আমি চ্যাপ্টার 2 এর আজকে পুরা চ্যাপ্টারটা একটা ওভারভিউ দিব, এন্ড তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে সেগুলো আনসার করব, প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 এর জাস্ট একটা overview দিব. In case you have any questions, you can ask me. So chapter 2 is mainly about some database concept. Again, it's a very theoretical chapter. এখান থেকে কোয়েশ্চেন আসে, একটু মেমোরাইজেশনের দরকার হয়, প্লাস কনসেপ্টও ক্লিয়ার থাকতে হয়। সো জাস্ট মেমোরাইজ করলে হয় না, অনেক সময় এখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট অ্যাজ ওয়েল। আচ্ছা, সো ফার্স্টেই আমরা এখানে কিছু টার্মস আছে which are common terms in database whenever we are studying database তখন। So first term is data abstraction. Data abstraction টা কি? So let's say আমি যখন ডেটাবেসটা ডিজাইন করব, I will show only the essential features of the database and hide the storage and data organization of the database. তার মানে হচ্ছে যে ফিজিক্যালি আমার ফিজিক্যাল ডিভাইসে আমার কিভাবে ডেটাটা স্টোর করা আছে, কিভাবে ডেটাটা অর্গানাইজ করা আছে এবং মেমোরির কোন লোকেশনে স্টোর করা আছে, এইসব ইনফরমেশন আমি হাইড করব, অ্যান্ড আই উইল অনলি শো দি এসেনশিয়াল ফিচার্স, যে আমার এন্টিটিস কি আছে, রিলেশনশিপস কি আছে, এই জিনিসগুলো শুধু আমি শো করব। সো দিস ইজ নোন অ্যাজ ডেটা অ্যাবস্ট্রাকশন. And this is an important aspect that we try to achieve when we are designing a database and when we are kind of showing how our database looks like to other people. So this is known as data abstraction. Our data model হচ্ছে এমন সব কনসেপ্ট যেটা ইউজ করে আমি ডেটাবেসের স্ট্রাকচার এবং কনস্ট্রেন্ট সেটাকে শো করতে পারবো, সেটাকে ডিসক্রাইব করতে পারবো। সো অনেক ধরনের ডেটা মডেল আছে, and using data model I can achieve data abstraction. আমি যদি ডেটা মডেল ইউজ করে আমার ডেটাবেসের কনসেপ্টগুলোকে, ডেটাবেসের স্ট্রাকচারকে শো করি, তাহলে আমার অ্যাবস্ট্রাকশনটা অটোমেটিক্যালি অ্যাচিভ হবে, বিকজ আমার ওই সব মডেলে কোনো ডেটা অর্গানাইজেশন বা স্টোরেজের ইনফরমেশন থাকে না। মানে আমরা যদি there are different types of data model, there are specific data models which actually hide these details. So ওই সব দিয়ে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারবো। এখানে কি এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এই দুটো টার্ম নিয়ে? নো মিস। তারপর হচ্ছে ডেটা মডেলের ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরি আছে। তিনটা ক্যাটাগরি আছে মেইনলি। The first one is the conceptual or the high level data model. এখানের মধ্যে ইউজাররা, মানে আমার এন্ড ইউজার যারা হচ্ছে আমার সিস্টেমটাকে ইউজ করবে বা ডেটাবেসটাকে ইউজ করবে, তারা কিভাবে ডেটাটাকে পারসিভ করবে সেইটা হচ্ছে আমার কনসেপচুয়াল ডেটা মডেলে দেখানো হয়। কনসেপচুয়াল ডেটা মডেলে আরো নাম আছে, এন্টিটি বেসড, অবজেক্ট বেসড এন্ড সো অন। সো কনসেপ্ট it is very close to how the users will see the data. ফিজিক্যাল ডেটা মডেল হচ্ছে লো লেভেল। এটা হচ্ছে তোমার অরিজিনালি কম্পিউটারের মধ্যে বা মেমোরিতে তোমার ডেটাটা এক্স্যাক্টলি কিভাবে স্টোর করা আছে সেইটার ডিটেলসকে ডিসক্রাইব করে। সো ফিজিক্যাল ডেটা মডেল ইজ নট রিয়েলি পার্ট অফ আওয়ার কোর্স, আমরা এটা শিখবো না, বিকজ আমরা হচ্ছে সিস্টেম লেভেলের কাজগুলো আমরা করি না, রাইট? ডেটাবেজে we are concerned with how data is conceptually organized. সো আমাদের ফিজিক্যাল ডেটা মডেলটা আমরা দেখবো না, এটা মেইনলি হচ্ছে স্টোরেজ, অ্যাকচুয়াল স্টোরেজ স্ট্রাকচারের ডেসক্রিপশন দেয়। আর রিপ্রেজেন্টেশনাল ডেটা মডেল ইজ somewhere in between conceptual and physical. এটা হচ্ছে তোমার end userরা দেখলেও বুঝতে পারবে যে what's how the data is organized, but also it has some aspect of the physical storage, like physically আমার ডেটাগুলোর কিভাবে ম্যাপিং করা আছে বা কিভাবে কানেক্টেড আছে সেই ইনফরমেশনটা দেখানো হয়। সো আমরা বেসিক্যালি রিপ্রেজেন্টেশনাল ডেটা মডেলটাই আমরা শিখি। ওকে,
representational অথবা implementation. So it's in between. So the end users will also understand physical storage এ যেভাবে করা সেটার অর্গানাইজেশনটাও কিছু দেখানো হয়, বাট সব কিছু বলা হয় না, যেমন কিছু ডিটেলস হাইড করা হয়। সাম ডিটেলস অফ দ্য ডেটা স্টোরেজ আর হিডেন। এবং এইটা হচ্ছে আমাদের যত কমার্শিয়াল ডিবিএমএস ইমপ্লিমেন্টেশন আছে তারা হচ্ছে ইউজ করে। সো রিলেশনাল ডেটা মডেল হচ্ছে এই রিপ্রেজেন্টেশনাল সিস্টেমটাকে ইউজ করে। এটা কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, so this is an important term, schema and state. Okay, so these এই দুটো টার্মের মধ্যে ডিফারেন্সটা বোঝা is important. স্কিমা হচ্ছে ডেটাবেজের ডিসক্রিপশন। সো আমরা যখন ডেটাবেস ক্রিয়েট করি সেই ডেটাবেজে আমরা কিছু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম মেটা ডেটা বলতেছিলাম। সো মেটা ডেটা বেসিক্যালি হোলস দ্য স্কিমা অফ দি ডেটাবেস, যে আমার ডেটাবেজের নাম কি, ডেটাবেজে কি কি টেবল আছে, কি কি কলাম আছে, সেই কলামের ডেটা টাইপ কি, এই ইনফরমেশনগুলো হচ্ছে আমার ডেটাবেজের ডিসক্রিপশন, এন্ড এটা হচ্ছে স্কিমাতে সেভ করা থাকে। অ্যান্ড আমরা যেটা একটা জিনিস শিখবো সেটা হচ্ছে স্কিমা ডায়াগ্রাম। তো সবসময় ডায়াগ্রাম শব্দটা ইউজ করা হয় না, স্কিমাই বলা হয়। সো ডেটাবেজের মধ্যে যে ডেসক্রিপশনটা সেভ করা থাকে সেটাকেও আমরা স্কিমা বলি, প্লাস আমরা যে ডায়াগ্রাম আঁকি সেটাকেও স্কিমা বলি। সো ডায়াগ্রামটা হচ্ছে আমার ডেটাবেজের ডিসক্রিপশনের একটা ইলাস্ট্রেটিভ ডিসপ্লে, মানে আমি কিভাবে দেখাবো, মানে আমি এটা ডায়াগ্রাম এঁকে ছবি এঁকে আমি দেখাবো যে আমার ডেটাবেজের মধ্যে কি কি টেবিল আছে, কি কি কলাম আছে। সো স্কিমা কনস্ট্রাক্ট হচ্ছে স্কিমার মধ্যে যেসব কম্পোনেন্টস আছে, যেমন স্টুডেন্ট টেবল যদি থাকে, কোর্স টেবল থাকে, দিস উইল বি স্কিমা কনস্ট্রাক্ট। ডেটাবেস স্টেট হচ্ছে একটা পার্টিকুলার টাইমে আমার ডেটাবেজের মধ্যে যেসব ডেটা স্টোর করা আছে সেটা হচ্ছে আমার ডেটাবেজের স্টেট। মানে কারেন্টলি আমার কি কি ইনফরমেশন স্টোর করা আছে সেটা হচ্ছে আমার স্টেট অফ দ্য ডেটাবেস। সো ডেটাবেজের স্টেটকে অনেক সময় ইনস্ট্যান্স, স্ন্যাপশট, অকারেন্স এইসবও বলা হয়। সো ডেটাবেস ইনস্ট্যান্স এইটা অনেক কমনলি ইউজড। আচ্ছা, ইনিশিয়াল ডেটাবেস স্টেট হচ্ছে যে আমি যদি নতুন ডেটাবেস ক্রিয়েট করি তাহলে ইনিশিয়াল স্টেটটা হচ্ছে এমটি, বাট যদি আমি এক্সিস্টিং ডেটাবেস কোথাও লোড করি তাহলে সেখানে যে ডেটাটা আগে স্টোর করা ছিল সেটাই আমার ডেটাবেসের ইনিশিয়াল স্টেট। আর ভ্যালিড স্টেট হচ্ছে যে আমার ডেটাবেসের যেসব স্ট্রাকচার বা কনস্ট্রেন্ট আছে সেটাকে স্যাটিসফাই করতে হবে। ফর ইনস্ট্যান্স, আমি যদি বলি যে সিজিপিএ কলামে 3 ডিজিটের নাম্বার হবে, ওকে, সবসময় 3 ডিজিট থাকবে, লেটস সে 3.55, 3.66 এরকম টাইপের নাম্বার থাকবে। এখন আমি যদি এখানে 3 ডিজিটের বদলে আমি 3.678 এই নাম্বারটা ইনসার্ট করি তাহলে এটা কিন্তু আমার কনস্ট্রেন্টকে ভায়োলেট করতেছে, তার মানে এটা ভ্যালিড স্টেট না। তো ভ্যালিড স্টেট তখনই হবে যদি আমি আমার ডেটা টাইপ এবং কনস্ট্রেন্টগুলোকে স্যাটিসফাই করি তখন। সো স্কিমা এবং স্টেটের মধ্যে ডিফারেন্স যদি দেখি, সো এটা হচ্ছে আমার স্কিমা যেখানের মধ্যে আমার টেবিলের নাম থাকে, কলামের নাম থাকে, আরো একটা দুটো জিনিস থাকে, প্রাইমারি কি, ফরেন কি, এটা আমরা পরে দেখব, বাট মেইনলি এরকমই থাকে, কোনো ডেটা থাকে না, ওকে, জাস্ট টেবিল এন্ড কলাম নেমস। আর ডেটাবেস স্টেটটা হচ্ছে এরকম থাকে, আমার কারেন্টলি যেসব ডেটা আছে আমার সিস্টেমের মধ্যে সেটা। সো আমার ডেটা, নতুন ডেটা ইনসার্ট করলে আমার স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আনাদার ডিফারেন্স বিটুইন স্কিমা এন্ড স্টেট হচ্ছে স্কিমাটা ইনফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে, মানে তোমার খুব দরকার হলে তুমি চেঞ্জ করবা, বাট অত বেশি তুমি চেঞ্জ করবা না। এবং ডেটাবেজের স্টেট যেটা আছে সেটা খুব ফ্রিকুয়েন্টলি আপডেট হয় বা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। এভরি টাইম আমি ডেটাবেজের কোনো ডেটা ম্যানিপুলেট করব তখনই আমার ডেটাবেস স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো উই নো যে ডেটা ম্যানিপুলেশন হ্যাপেন্স মোর ফ্রিকুয়েন্টলি দেন তোমার ডেটাবেস ক্রিয়েশন, ডেটাবেজের ডেফিনিশন বা ডেসক্রিপশন ক্রিয়েশনটা কম ফ্রিকুয়েন্টলি হয় বিকজ আমরা আগে থেকেই ডিজাইন করে নিই, রাইট? সো এটা হচ্ছে ডেটাবেজের মধ্যে ডেটাবেস স্টেট এবং স্কিমার মধ্যে ডিফারেন্স। অলসো স্কিমার আরেকটা নাম হচ্ছে ইন্টেনশন আর স্টেটের আরেকটা নাম হচ্ছে এক্সটেনশন। এগুলো নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে স্কিমা এবং স্টেটের ব্যাপারে? Yes, I have confusion over state. বলো।
Misstated স্টেট to যদি problem আছে বুঝতেছি। জি আচ্ছা, মিস। স্টেট হচ্ছে আমার কারেন্টলি কি ডেটা আছে। আমি এখন যে ছবিটা দেখায় রাখছি এটা হচ্ছে আমার কারেন্ট ডেটাবেজের স্টেট। মানে আমার ডেটাবেজে অনেকগুলি টেবিল আছে, কলাম আছে, এবং কলামগুলো যখন আমি মানে ফিল আপ করি, আমি ডেটা ইনসার্ট করি, তখন যেই কারেন্ট ডেটাটা যেরকম আছে সেটা হচ্ছে আমার কারেন্ট ডেটাবেজের স্টেট। ওকে, সো আমি যদি নতুন ডেটা ইনসার্ট করি তাহলে আমার ডেটাবেজের স্টেট চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার নতুন ইনফরমেশন আসছে। বা আমি যদি একটা এক্সিস্টিং ডেটা ডিলিট করে দেই তাহলে আমার ডেটাবেজের স্টেট চেঞ্জ হয়ে যাবে, বিকজ আমার ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে। সো দ্যাটস জাস্ট ইট। একটা পার্টিকুলার মোমেন্ট অফ টাইমে আমার ডেটাবেজে কারেন্ট যে ডেটাটা সেভ করা আছে, দ্যাট ইজ দ্য স্টেট অফ মাই ডেটাবেস। আমাকে বোঝা গেছে? জি মিস। Acha. So now we will see three schema architecture. So three schema architecture is a proposed architecture. এটা তিনটা লেভেলে আমরা স্কিমা আঁকতে পারি বা স্কিমাটা আমরা ডিজাইন করতে পারি। So the main purpose of this three schema architecture is to keep the application or user যে সফটওয়্যারটা ইউজ করতেছে সেটা এবং ফিজিক্যাল যে ডেটাবেসটা আছে সেটা, সেই দুটো জিনিসকে সেপারেট রাখার জন্য এই থ্রি স্কিমা বা থ্রি লেয়ারের যে আর্কিটেকচার সেটা প্রপোজ করা হয়। সো তিনটা লেভেলের আর্কিটেকচার কি কি? ফার্স্ট লেভেলটা হচ্ছে ইন্টারনাল স্কিমা। সো ইন্টারনাল স্কিমা হচ্ছে আমাদের কম্পিউটারের ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার কে ডিসক্রাইব করে। সো কোথায় এক্স্যাক্টলি তোমার ডেটাটা মেমোরিতে স্টোর করা আছে, সেটার অ্যাক্সেস পাথটা কি, এইসব জিনিসপত্র ইন্টারনাল স্কিমাতে দেখানো হয়। অ্যাগেন, সিন্স আমরা হচ্ছে ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব না, বিকজ এটা সিস্টেম ইঞ্জিনিয়ার বা সিস্টেম লেভেলের কাজ। সো আমরা ইন্টারনাল স্কিমা অ্যাকচুয়ালি কিভাবে করে আমরা দেখব না। আর ইন্টারনাল স্কিমা করার জন্য ফিজিক্যাল ডেটা মডেল ইউজ করা হয়। আমরা একটু আগে তিন ধরনের ডেটা মডেল দেখছি। তো ইন্টারনাল স্কিমা করার জন্য ইউজ করা হয়। সেকেন্ড হচ্ছে কনসেপচুয়াল স্কিমা। দিস ইজ হোয়াট উই উইল লার্ন, কনসেপচুয়াল স্কিমা কেমনে করতে হয়। এবং একটু আগে যে আমরা স্কিমার ছবি দেখলাম, দ্যাটস আ কনসেপচুয়াল স্কিমা। কনসেপচুয়াল স্কিমা হচ্ছে যে তোমার ডেটাবেসে অ্যাকচুয়ালি কিভাবে আছে, মানে কি কি কলাম আছে, কি কি টেবলস আছে, এই জিনিসগুলো ডিসক্রাইব করে, কিন্তু ফিজিক্যাল স্টোরেজের ব্যাপারে ইনফরমেশনগুলোকে হাইড করে। সো আমরা একটু আগে যে স্কিমাটা দেখলাম ওখানে কিন্তু কোনো ফিজিক্যালি আমার অ্যাকচুয়ালি কোন লোকেশনে আমার এই কলামগুলি বা এই টেবিলটা লোকেটেড আছে সেটা কিন্তু দেওয়া নেই। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের কনসেপচুয়াল স্কিমাতে আসে না। সো কনসেপচুয়াল স্কিমা করার জন্য উই ইউজ দি কনসেপচুয়াল অর দি ইমপ্লিমেন্টেশন ডেটা মডেল, যে কোনো একটা ইউজ করা যায়। সো আমরা কনসেপচুয়াল স্কিমাটা শিখবো। অ্যান্ড ফাইনালি হচ্ছে এক্সটার্নাল স্কিমা। এক্সটার্নাল স্কিমা হচ্ছে সো কনসেপচুয়াল স্কিমা ইজ অ্যাবাউট দি হোল ডেটাবেস, আমার হোল ডেটাবেসের মধ্যে কি কি টেবিল, কি কি কলামস আছে। বাট এক্সটার্নাল স্কিমা ইজ ভেরি ইউজার সেন্ট্রিক। ওকে, আমার এক একটা ইউজার গ্রুপ কোন ধরনের ডেটা দেখবে বা কি ধরনের ইনফরমেশন দেখবে সেটাই হচ্ছে এক্সটার্নাল স্কিমাতে দেখানো হয়। ফর ইনস্টেন্স আমাদের ইউসেজ যদি আমি চিন্তা করি তাহলে আমাদের ফ্যাকাল্টি গ্রুপ কিন্তু একভাবে ডেটাটা দেখে, স্টুডেন্ট গ্রুপটা একরকম ডেটা দেখে বা এক ধরনের জিনিসপত্র দেখে, আবার অ্যাডমিন বা রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রার্স অফিসের মানুষজন স্টাফ হচ্ছে অন্যভাবে ডেটাটাকে দেখে। সো এক একজনের ভিউ কিভাবে হবে সেটা হচ্ছে এক্সটার্নাল স্কিমাতে দেখানো হয়। আর এক্সটার্নাল স্কিমা আর কনসেপচুয়াল স্কিমা হচ্ছে সেম ডেটা মডেল দিয়েই অ্যাচিভ করা হয় নর্মালি। সো আমরা মেইনলি কনসেপচুয়াল স্কিমাটাই শিখবো ইন লেটস আফটার মিড টার্ম, এবং তোমরা যখন প্রজেক্ট করবা তখনও তোমাদের কনসেপচুয়াল স্কিমা আঁকতে হবে। সো this is like a conceptual design of the three schema architecture. একদম ফার্স্ট লেভেলে হচ্ছে আমার ইন্টারনাল স্কিমা। ইন্টারনাল স্কিমাতে হচ্ছে আমার একদম স্টোরেজ স্ট্রাকচার, ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচারের ব্যাপারে ডিসক্রাইব করা থাকে, কোথায় কি আছে না আছে। অ্যান্ড দেন টপ লেভেল, তার হায়ার লেভেলে হচ্ছে কনসেপচুয়াল স্কিমা। এখানে হচ্ছে আমার ডেটাটা কিভাবে অর্গানাইজ করা ইন টেবলস এন্ড কলামস এটা থাকে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এক্সটার্নাল ভিউ বা এক্সটার্নাল স্কিমা। এটা হচ্ছে এন্ড ইউজারদের জন্য, আলাদা আলাদা এন্ড ইউজারদের জন্য আলাদা আলাদা স্কিমা বা আলাদা আলাদা ভিউ থাকে।
এবং প্রত্যেকটার মাঝখানে ম্যাপিং থাকে। সো একদম ইন্টারনাল এবং কনসেপচুয়ালের মাঝখানে যে ম্যাপিংটা, এটা অ্যাকচুয়ালি ডিবিএমএস হ্যান্ডেল করে, এটা আমাদেরকে হ্যান্ডেল করতে হয় না। সো আমরা যখন একটা ডেটাবেস বানাই, এটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোথায় স্টোর করা আছে সেটার ম্যাপিংটা ডিবিএমএস করে দেয়। So we don't have to know this. And external এবং মানে আমাদের এক্সটার্নালটা হচ্ছে বেসিক্যালি আমাদের সফটওয়্যার যেটা আমরা বানাচ্ছি এন্ড ইউজারের জন্য, সেটার সাথে আমাদের ডেটাবেজের যে একটা ম্যাপিং, সেটা মোরলেস আমরাই করি। যখন আমরা সফটওয়্যারটা বানাই তখন আমরা কই থেকে আমরা ডেটাটা দেখাচ্ছি, কোথায় গিয়ে ডেটা ইনসার্ট হবে, এইগুলা কোডের মাধ্যমে আমরা এই ধরনের ম্যাপিংটা করে থাকি। সো এখানে 3 স্কিমা আর্কিটেকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো তারপরে হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। Data independence is related to this three schema architecture. Data independence is the ability to change one of the schema without needing to change the next higher level schema. তার মানে একটা লেভেলের স্কিমা আমি যদি চেঞ্জ করি তাহলে নেক্সট হায়ার লেভেল স্কিমাকে আমার চেঞ্জ করতে হচ্ছে না, সেটা হচ্ছে আমার ডেটা ইন্ডিপেন্ডেন্স। ওকে, সো দুই ধরনের ডেটা ইন্ডিপেন্ডেন্স আছে, একটা হচ্ছে লজিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। সো ফিজিক্যালটা হচ্ছে যে আমি যদি ইন্টারনাল স্কিমা চেঞ্জ করি তাহলে আমার কনসেপচুয়াল স্কিমা চেঞ্জ করতে হচ্ছে না। ওকে, সো ফিজিক্যাল লেয়ার এটা কাজ করতেছে। আর লজিক্যাল হচ্ছে আমি যদি ইফ আই চেঞ্জ দ্য কনসেপচুয়াল স্কিমা দেন আই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ দি এক্সটার্নাল schema. Okay, so I will change the conceptual schema but don't need to change the external schema. That's known as physical data, that's known as logical data independence. So real life again 100% data independence achieve করা সম্ভব না, স্পেশালি লজিক্যালটা, বিকজ অনেক সময় আমরা যে সফটওয়্যারটা ডিজাইন করি সেটার সাথে এটা কানেক্টেড থাকে। ফিজিক্যাল স্কিমা কখন চেঞ্জ হয়, যখন লেটস সে আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই সার্ভার মেমোরি, তখন হচ্ছে আমি এক্সট্রা স্পেস ক্রিয়েট করলে তখন আমার ডেটা একটু ডিফারেন্টভাবে অর্গানাইজ হতে পারে, রিঅর্গানাইজ হতে পারে। সো এসব করলে হচ্ছে আমার ইন্টারনাল স্কিমাটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। অনেক সময় এটা যেহেতু ডিবিএমএসই হ্যান্ডেল করে, হয়তো আমাদেরকে ওভাবে অনেক সময় মানে উই ক্যান অ্যাচিভ অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স মোর ইজিলি দেন লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। এটা আমার পার্সোনাল অবজারভেশন, ইটস নট রিটেন এনিওয়্যার, বাট এনিওয়েজ, সো এটা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? মিস, আমার একটা কোশ্চেন আছে। বলো। মিস, ফর এক্সাম্পল আমাদের স্টুডেন্ট নেম যদি আমরা ফর এক্সাম্পল 32 বিট ক্যারেক্টারের জন্য সেট করে রাখি, অ্যান্ড দেন আমরা যদি পরে এটা চেঞ্জ করে যদি আর শর্ট করি ধরেন 20 ক্যারেক্টার্স, তখন এখানে চেঞ্জ আরেকটা লেভেলকে এফেক্ট করবে না? না, সো লেটস সে তুমি এখন যে 32 চেঞ্জ করে 20 করলা, এটা কনসেপচুয়াল স্কিমাতে চেঞ্জ করলা। বেসিক্যালি তোমার কনসেপচুয়াল যে ডেসক্রিপশন সেটাকে তুমি চেঞ্জ করলা। এখন চেঞ্জ করার ফলে কি তোমার এক্সটার্নালি চেঞ্জ করতে হবে? লেটস সে তুমি একটা ফর্ম বানাইলা যেখানে নেমের ইনসার্ট করে একটা ইয়েতে টেক্সট বক্সে। সো আমার টেক্সট বক্সে আমি 30টা যেভাবে ইনসার্ট করতে পারতাম 20টাও ইনসার্ট করতে পারবো, আমার কিন্তু টেক্সট বক্সটা চেঞ্জ করতে হচ্ছে না। অথবা লেটসে তুমি এক্সটার্নাল ভিউতে কোথাও স্টুডেন্টের নেমটা প্রিন্ট করলা, প্রিন্ট যখন আমরা করি তখন তো আমরা জাস্ট ডেটাবেজে যা আছে সেটাই প্রিন্ট করে দিই, রাইট? সো এখন যদি আমার আগে 32টা করা যেত এখন 20টা করা যাচ্ছে, এই ফলে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। মিস, প্রিভিয়াস যে নেমগুলো ছিল যেগুলো 20 ক্যারেক্টারের বেশি, তো ওগুলো তো এফেক্ট হবে না? এগুলো এফেক্ট হবে না। যেটা অলরেডি ডেটাবেজে স্টোর হয়ে গেছে সেটা চেঞ্জ হয় না। তুমি যদি আবার নতুন করে স্টোর করো বা নতুন করে আপডেট করো তখন হচ্ছে ওটা মুছে যাবে। থ্যাংক ইউ মিস। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিবিএমএস ল্যাঙ্গুয়েজ। সো ডিবিএমএস এ আমরা যে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতেছি, ওখানে আমরা ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করি দ্যাটস কল্ড এসকিউএল, রাইট? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল। সো ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ আর ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো আমরা যখন আমাদের এমন কোনো কোয়েরি লিখি যেটাতে আমাদের ডেটাবেসটা ডিফাইন করা হচ্ছে বা ডেটাবেসের ডেসক্রিপশন ক্রিয়েট করা হচ্ছে, মানে স্কিমা
স্কিমাতে কোনো চেঞ্জ আসতেছে সেটাকে আমরা বলি ডিডিএল। সো ফর ইনস্টেন্স আমি যদি ক্রিয়েট ডেটাবেস কমান্ডটা ইউজ করি তাহলে আমার স্কিমাতে চেঞ্জ হচ্ছে, রাইট? সো এটা ডিডিএল হবে। সো আমি যদি কোনো টেবিল ক্রিয়েট করি বা কোনো কলামকে নতুন কলাম অ্যাড করি, পুরান কলাম ডিলিট করি, বা লেটস সে কলামের ডেটা টাইপ চেঞ্জ করি, এগুলো যদি করি তাহলে আমার কি হচ্ছে, আমার ডেসক্রিপশনটা, ডেটাবেসের ডেসক্রিপশন চেঞ্জ হচ্ছে বা ডেসক্রিপশনটা ক্রিয়েট হচ্ছে। সো ইন দ্যাট কেস ওই কোয়েরিগুলো হবে আমার ডিডিএল স্টেটমেন্ট। আর যেসব কোয়েরি দিয়ে আমি ডেটাকে মডিফাই করব, যেমন নতুন ইনফরমেশন ইনসার্ট করলাম, পুরান কোনো রোকে ডিলিট করলাম, তারপর কোনো সেলের ভ্যালু আপডেট করলাম, কোনো ইনফরমেশনকে রিট্রিভ করে নিয়ে আসলাম, সেগুলোকে বলে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, বিকজ আমি এখানে ডেটাকে ম্যানিপুলেট করতেছি। সো আমি যদি ডেটাবেসকে ডিসক্রাইব করি, সেই ধরনের কোয়েরি লিখি তাহলে ডিডিএল হবে, আর যদি আমি ডেটাকে ম্যানিপুলেট করি এই ধরনের কোয়েরি লিখি তাহলে ডিএমএল হবে। ডিএমএল এর মধ্যে আবার কিছু ভাগ আছে, হাই লেভেল, লো লেভেল, এটা এত ডিটেলসে না জানলেও চলবে। মেইন ডিডিএল এন্ড ডিএমএল এর কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে। এটা কি কোনো কোয়েশ্চেন আছে ডিডিএল ডিএমএল নিয়ে? আচ্ছা, এখানে ডিবিএমএস ইন্টারফেসের কথা বলেছে, কি ধরনের ইন্টারফেস থাকতে পারে। উই অলরেডি নো দিস। এখানে আমাদের তোমার কমান্ড লাইন ইন্টারফেস থাকতে পারে, তারপর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসেস থাকতে পারে। এটা জাস্ট একটু দেখলেই হবে, অত ইম্পর্টেন্ট না। ডিবিএমএস এর মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে সেটা এখানে দেওয়া আছে। সো লাস্ট চ্যাপ্টার 1 এ আমরা সিম্পলিফাইড ভিউ দেখছিলাম ডিবিএমএস এর। সো এখানে আরেকটু ডিটেইলসে কম্পোনেন্টস কি কি আছে সেটা বলা আছে। এখানে অনেক মুখস্থ করা লাগবে না, জাস্ট কম্পোনেন্টস এর ব্যাপারে হালকা আইডিয়া থাকলেই হবে। আমরা যখন কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখি সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। সো দের আর টু টাইপস অফ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি মোটামুটি বলতে পারো দের আর টু টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কম্পাইলড, একটা হচ্ছে ইন্টারপ্রিটেড। সো কম্পাইলড ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেয় আগে, তারপরে হচ্ছে রান করে। সো এসকিউএল ইজ আ কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। সো তুমি যখন হাই লেভেল কোয়েরি আমরা লিখবো সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। If you have used Java, you would know Java is also a compiled language, but C++ এগুলো compiled language. So ডিবিএমএস এর মধ্যেই কম্পাইলার গুলি আছে। সো ডিডিএল স্টেটমেন্টের জন্য আলাদা কম্পাইলার, ডিএমএল এর জন্য আলাদা কম্পাইলার, নর্মাল হাই লেভেল আরো কিছু হাই লেভেল কোয়েরি আছে সেগুলোর জন্য আলাদা কম্পাইলার। আবার রান টাইমের মধ্যে ডেটাবেজের অ্যাক্সেসকে কন্ট্রোল করার জন্য বা ম্যানেজ করার জন্য একটা প্রসেসর আছে, রান টাইম প্রসেসর। এবং ডিবিএমএস এর সাথে ডেটার ইন্টারাকশন বা অপারেটিং সিস্টেমের ইন্টারাকশনের জন্য ডেটা ম্যানেজার আছে। সো এগুলোর ব্যাপারে হালকা আইডিয়া থাকলেই হবে, অত মানে একদম মুখস্থ থাকতে হবে এরকম কিছু না। ডায়াগ্রামও মুখস্থ থাকা লাগবে না, ডায়াগ্রামটা জাস্ট তোমাদের দেখার জন্য দেওয়া হয়েছে যে কিভাবে একটা ডিবিএমএস এর মধ্যে কম্পোনেন্টস গুলা সেট করা থাকে। ওকে, এবং ডিবিএমএস এর মধ্যে কিছু এক্সট্রা ইউটিলিটি থাকে। এইসব ইউটিলিটি নর্মালি ডেটাবেস অ্যাডমিনরা ইউজ করে, যেমন লোড করা বা ইম্পোর্ট করা ইউটিলিটি, তারপর ব্যাকআপ করতে পারবা, তুমি তোমার ডেটাবেসটা ক্রিয়েট করে ওটার ব্যাকআপ ক্রিয়েট করতে পারবা, তারপর ফাইল রিঅর্গানাইজ করতে পারবা, তারপর পারফরমেন্স মনিটর করতে পারবা যে কতটুকু এফিশিয়েন্টলি কাজ করতেছে, কতক্ষণ ইউজ করা হচ্ছে তোমার ডেটাবেস এন্ড সো অন। সো এগুলা নর্মালি কিছু এক্সট্রা ইউটিলিটি থাকে। এগুলো আমরা তো দেখবো না, বিকজ আমরা মেইনলি ডেটাবেস ডিজাইন আর ডেটাবেস ইমপ্লিমেন্টেশনটার উপর ফোকাস করব। ডেটাবেস ম্যানেজমেন্ট আমরা সেভাবে উই ওয়ন্ট লুক ইনটু দ্যাট পার্ট। আচ্ছা, এখানে কিছু টুলসের কথা বলছে, দিজ আর নট দ্যাট ইম্পর্টেন্ট, একবার দেখে নিলেই চলবে, জাস্ট নর্মাল স্টাফ। আর ডিবিএমএস এখানে বলছে যে অনেকভাবে ক্লাসিফাই করতে পারবা। সো লেটস সে ডেটা মডেল, different DBMS have different type of data model. So আমরা রিলেশনাল ডেটা মডেলটা শিখতেছি। there are other type of data models, এগুলোর নাম জেনে রাখলেই চলবে। রিলেশনালটা হচ্ছে আমরা মেইনলি যেটা শিখতেছি সেটা। তারপর নাম্বার অফ ইউজার্স দিয়ে তুমি ডিবিএমএস এ ক্লাসিফাই করতে পারো, কিছু হচ্ছে সিঙ্গেল ইউজার সিস্টেম হবে, কিছু মাল্টি ইউজার সিস্টেম হবে। নাম্বার অফ সাইটস দিয়ে ক্লাসিফাই করতে পারো। দেয়ার ক্যান বি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস অর সেন্ট্রালাইজড, মানে হচ্ছে একটা সেন্ট্রাল
সেন্ট্রাল সার্ভারে হচ্ছে সবকিছু রাখা, অথবা এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সার্ভারে রাখা। পারপাস ক্যান বি জেনারেল পারপাস, মানে যে কোনো কেউ ইউজ করতে পারবে, অথবা স্পেশাল পারপাস, স্পেসিফিক ইউজার টাইপরা ইউজ করতে পারবে। সো এই টাইপের ক্লাসিফিকেশন হতে পারে। আর এখানে ডেটা মডেলের হিস্ট্রিগুলো দেওয়া আছে। আমরা একটু আগে যেই ডেটা মডেলগুলোর নাম দেখলাম সেগুলোরই ডেসক্রিপশন, মানে কবে কোথায় এগুলা মডেলগুলা ইন্ট্রোডিউস করা হয়েছিল বা আসছিল সেগুলোর ব্যাপারে হিস্ট্রি দেওয়া আছে। অত হিস্ট্রি ডিটেলসে জানা লাগবে না, জাস্ট ইফ ইউ হ্যাভ ইন্টারেস্ট ইউ ক্যান জাস্ট লুক অ্যাট ইট। মেইন জানার হচ্ছে যে আমরা রিলেশনাল মডেলটা ইউজ করি এবং কারেন্টলি এইটাই মোস্ট ডমিনেন্ট মডেল। ওকে, সো অনেক কমার্শিয়াল এবং ওপেন সোর্স প্রোডাক্ট আছে যেগুলো রিলেশনাল মডেল ইউজ করে। আমরা হচ্ছে মাইসিকুয়েলটা শিখতেছি। MySQL is one of the most popular. এছাড়া Oracle is also very popular. বাকিগুলা এই দুটার মধ্যে এত পপুলার না, বাট দে আর অলসো ইউজড। DB2, Postgre, মাইক্রোসফটের MS SQL সার্ভার। So this is the one we are using. So এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। এখানে কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো কোয়েশ্চেন যদি না থাকে, সো চ্যাপ্টার 1-2 হচ্ছে কমপ্লিট। তোমরা অবশ্যই বাক্সের ভিডিওগুলোও দেখে নিবা, প্লাস স্লাইডগুলোও পড়ে নিবা। রিমাইন্ডার হচ্ছে ল্যাব 1-2 ভিডিও অবশ্যই দেখে নিতে হবে, বিকজ ল্যাব হোমওয়ার্ক 1টা হচ্ছে ল্যাব 1-2 এর উপর ডিপেন্ড করে। সো হোমওয়ার্ক 1 এর সাবমিশন নভেম্বর 2nd-এ, আর থিওরি অ্যাসাইনমেন্ট 1 হচ্ছে সাবমিশন অক্টোবর 30th। সো আর 3 দিন সময় আছে। একবার জাস্ট কুইকলি আই উইল গো থ্রু কি করতে হবে। ফার্স্ট অফ অল সবকিছু হ্যান্ড রিটেন হতে হবে। সেকেন্ড অফ অল হচ্ছে রাইট করে ছবি তুলে পিডিএফ বানায় এইখানে ফর্মের লিঙ্ক দেওয়া আছে, এখানে সাবমিট করতে হবে। অক্টোবরের 30 তারিখ 5টার মধ্যে সাবমিট করতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে কোয়েশ্চেনগুলো ডিফিকাল্ট নয়, সিম্পল কোয়েশ্চেন্স। ফার্স্ট এটা হচ্ছে ট্রু ফলস, সবগুলোই হচ্ছে চ্যাপ্টার 1-2 এর উপর ডিপেন্ডেন্ট। সো ট্রু ফলস কোয়েশ্চেন লিখতে হবে না, জাস্ট নাম্বার দিয়ে আনসার লিখবা। অ্যান্ড দেন সেকেন্ডটা হচ্ছে ডেটাবেস স্কিমা আর স্টেটের মধ্যে ডিফারেন্স, দুইটা ডিফারেন্স লিখতে বলছে। আমরা আজকে স্কিমা আর স্টেটটা ডিসকাস করছি, সো ওখানে ডিফারেন্স লেখা আছে, তোমরা দুইটা ডিফারেন্স লিখবা। তারপর হচ্ছে ডেটাবেস অ্যাপ্রোচ, ডেটাবেস অ্যাপ্রোচের অ্যাডভান্টেজ লিখতে বলছে ওভার ফাইল বেসড অ্যাপ্রোচ। তো এটা চ্যাপ্টার 1 থেকে আমরা ওখানে ডেটাবেস অ্যাপ্রোচের অনেকগুলি অ্যাডভান্টেজ দেখছি। সো ফাইল বেসড অ্যাপ্রোচের থেকে কোন কোন তিনটা, তোমাদেরকে জাস্ট 3টা অ্যাডভান্টেজ লিখতে হবে। ওকে, নট অল অফ দি অ্যাডভান্টেজ, জাস্ট 3। তারপর হচ্ছে 3 স্কিমা আর্কিটেকচারের যে 3টা লেভেল আছে সেগুলোকে নিজের ভাষায় ডিসক্রাইব করতে হবে। ডিসক্রাইব করার পর যে ডায়াগ্রামটা ওখানে দেওয়া আছে সেটা ছবি আঁকতে হবে। সো আজকেই আমরা 3 স্কিমা আর্কিটেকচারটা দেখলাম, রাইট? এক্সটার্নাল স্কিমা, এক্সটার্নাল ছিল, কনসেপচুয়াল ছিল, ইন্টারনাল ছিল, রাইট? সো এই 3টা লেভেলকে নিজের ভাষায় ডিসক্রাইব করে ছবিটা আঁকতে হবে। আর লাস্টেরটা হচ্ছে ডিডিএল এবং ডিএমএল, এইটা দিয়ে তোমরা কি বোঝো নিজের ভাষায় লিখতে হবে, এক্সপ্লেন করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এই যে নিচে 8টা টাস্ক আছে, এই 8টা টাস্কগুলো কি ডিডিএল স্টেটমেন্টের আন্ডারে পড়বে নাকি ডিএমএল স্টেটমেন্টের আন্ডারে পড়বে সেটা লিখতে হবে। ঠিক আছে, জাস্ট বলতে হবে যে এ কি ডিডিএল না ডিএমএল, বি কি ডিডিএল না ডিএমএল। ওকে, সো দেখতে হবে এই টাস্কটা কি, এবং এই টাস্কটা কি আমার ডেটাবেসকে ডিসক্রাইব করতেছে নাকি আমার ডেটাকে ম্যানিপুলেট করতেছে, এটা বুঝে তারপর বলতে হবে ডিডিএল না ডিএমএল। সো দ্যাটস ইট, 5টা কোয়েশ্চেন, এটা হচ্ছে সাবমিট করতে হবে। এনি কোয়েশ্চেন? ম্যাম লাস্টের পার্টেও তো মানে কোয়েশ্চেন কিছু তোলা লাগবে না, জাস্ট ডিডিএল আর ডিএমএল এতটুকুই না? হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাম। কোয়েশ্চেন লেখা লাগবে না, কোয়েশ্চেন তো আমাদের কাছে আছেই, রাইট? সো আচ্ছা, তোমরা কারেক্ট জি ম্যাম। নাম্বার দিবা, কারেক্ট নাম্বার দিয়ে আনসার লিখবা, দ্যাটস ইট। ওকে ম্যাম। আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের জন্য এতটুকুই। টাইম মতো সব সাবমিট করে দিবা।
আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিসকর্ডে জিজ্ঞেস করতে পারো, আই উইল ট্রাই টু আনসার। তাহলে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Thank you. Thank you, Miss. আসসালামু আলাইকুম মিস।